জিজ্ঞেস করলাম, আমার নাম সরস্বতী দাস। আমি আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে এসেছি। আমি জানি আপনার ছেলে রিয়াজ গত কয়েকদিন ধরে অদ্ভুত কথা বলছে, আর আপনি নিজেও হয়তো কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করেছেন। আমি অবাক হয়ে গেলাম, এই মহিলা কিভাবে জানে রিয়াজের ব্যাপারে? আপনি কিভাবে জানেন? সরস্বতী দাস বলল, আমি ভিতরে আসতে পারি? যা বলার আছে সেটা রাস্তায় দাঁড়িয়ে বলা যাবে না। আমি তাকে ভিতরে নিয়ে এলাম। রিয়াজ আমাদের দেখে অবাক হল। সরস্বতী দাস বলল, রিয়াজ, তুমি ঠিকই বুঝেছ। তোমার মায়ের সাথে তোমার সম্পর্ক শুধু মা ছেলের নয়, কিন্তু সেটা যেভাবে তুমি ভাবছ সেভাবে নয়। গিয়ে আমি বললাম, আপনি কি বলতে চাইছেন? আমি কিছুই বুঝতে পারছি না। সরস্বতী দাস একটি পুরনো ব্যাগ থেকে কিছু কাগজপত্র বের করে বলল, প্রিয়াঙ্কা, তুমি যাকে তোমার ছেলে বলে জানো সে আসলে তোমার পালক সন্তান। কিন্তু শুধু তাই নয়, সে আসলে একটি খুবই বিশেষ শক্তির অধিকারী। আর তোমার মধ্যেও সেই একই শক্তি রয়েছে। কি শক্তি? আমি জিজ্ঞেস করলাম। তোমরা দুজনেই সময় ভ্রমণ করতে পারো, কিন্তু সেটা তখনই সম্ভব যখন তোমরা একসাথে থাকো। তোমাদের এই শক্তি ব্যবহার করে একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে। রিয়াজ উত্তেজিত হয়ে বলল, তাহলে আমার স্বপ্নটা গো? হ্যাঁ, সেটা স্বপ্ন নয়, সেটা ছিল ভবিষ্যতের একটি দর্শন। তোমরা অতীতে গিয়ে একটি বিশাল ভুল সংশোধন করতে পারো, কিন্তু সেজন্য তোমাদের অবশ্যই একসাথে কাজ করতে হবে। আমি এখনও সন্দেহ করছিলাম, আপনি কিভাবে জানেন এসব? সরস্বতী দাস বলল, আমি তোমাদের আসল পরিচয় জানি। প্রিয়াঙ্কা, তুমি আর রিয়াজ একই সময়ে জন্মগ্রহণ করেছ। তোমরা যমজ, কিন্তু কোনো এক কারণে সময়ের প্রবাহে তোমাদের বয়সের তফাৎ হয়ে গেছে। রিয়াজ তোমার ছেলে নয়, সে তোমার যমজ ভাই। ও, এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। রিয়াজও হতবাক হয়ে গেল। তাহলে আমি কেন মায়ের প্রতি এমন অনুভূতি পাচ্ছি? রিয়াজ জিজ্ঞেস করল। কারণ তোমার মধ্যে তোমার আসল পরিচয়ের স্মৃতি জেগে উঠছে। তুমি যাকে ভালোবাসার অনুভূতি মনে করছ সেটা আসলে তোমার যমজ বোনের প্রতি ভালোবাসা। কিন্তু এটা রোম্যান্টিক ভালোবাসা নয়, এটা আত্মার গভীর সংযোগ। সরস্বতী দাস আরও বলল, তোমাদের একটি মিশন আছে। অতীতে গিয়ে তোমাদের আবিষ্কার করতে হবে যে কেন তোমাদের সময়ের ব্যবধান হয়েছে, আর সেই রহস্যের সমাধান করতে হবে। আমি বললাম, কিন্তু আমাদের পরিবার, আমার স্বামী রাহুল, আমার মেয়ে সুমাইজা, তারা সবাই তোমাদের এই যাত্রায় সাহায্য করবে। কারণ তোমাদের এই মিশন শুধু তোমাদের জন্য নয়, পুরো মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ। সরস্বতী দাস আমাদের হাতে একটি প্রাচীন কম্পাস দিয়ে বলল, এই কম্পাস তোমাদের সময় ভ্রমণে সাহায্য করবে। কিন্তু মনে রাখবে, তোমরা যেখানে যাবে সেখানে অনেক বিপদ আছে, তোমাদের সাবধানে চলতে হবে। কি? রিয়াজ কম্পাসটি হাতে নিয়ে বলল, মা, মানে প্রিয়াঙ্কা, তুমি কি প্রস্তুত এই যাত্রার জন্য? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমি এখনও সব বিশ্বাস করতে পারছি না, কিন্তু যদি সত্যিই আমাদের কোনো মিশন থাকে তাহলে আমি তোমার সাথে আছি। সেই মুহূর্তে কম্পাসটি উজ্জ্বল নীল আলো জ্বলে উঠল। ঘরের চারপাশে একটি অদ্ভুত শক্তি অনুভব করলাম। সরস্বতী দাস বলল, তোমাদের যাত্রা শুরু হয়ে গেছে। প্রথমে তোমরা 50 বছর আগের সময়ে যাবে। সেখানে তোমরা আবিষ্কার করবে তোমাদের আসল পরিচয়। হঠাৎ করে ঘরের মধ্যে একটি আলোর ঘূর্ণি তৈরি হলো। আমি আর রিয়াজ একে অপরের হাত ধরলাম। সরস্বতী দাস চিৎকার করে বলল, মনে রাখবে, তোমাদের 3 দিনের মধ্যে ফিরে আসতে হবে, নইলে তোমরা সেই সময় আটকে পড়ে যাবে গো আলোর ঝলকানির মধ্যে। আমি আর রিয়াজ হারিয়ে গেলাম। যখন আমাদের চোখ খুলল, তখন আমরা একটি পুরনো গ্রামে দাঁড়িয়ে আছি। চারপাশের সবকিছু পুরনো দিনের মতো। মানুষজন পুরনো পোশাক পরে আছে। রিয়াজ বলল, আমরা সত্যিই অতীতে এসে গেছি। এখন আমাদের কি করা উচিত? আমি কম্পাসের দিকে তাকালাম। সেটি একটি বিশেষ দিক দেখাচ্ছে। আমার মনে হয় আমাদের ওই দিকে যেতে হবে। গিয়ে আমরা কম্পাসের নির্দেশনা অনুসরণ করতে লাগলাম।
পথে একটি বৃদ্ধ লোকের সাথে দেখা হলো। সে আমাদের দেখে বলল, তোমরা কি যমজ নাকি? তোমাদের মুখ দেখে মনে হচ্ছে তোমরা একই সাথে জন্মেছ গো। আমরা অবাক হয়ে গেলাম। এই বৃদ্ধ লোক কিভাবে জানো? বৃদ্ধ লোকটি বলল, আমি সময়ের পাহারাদার। আমি জানতাম তোমরা একদিন আসবে। তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। কি, আমাদের জন্য অপেক্ষা করছিলেন কেন? আমি জিজ্ঞেস করলাম। কারণ তোমরাই পারবে সময়ের একটি বিশাল ভুল সংশোধন করতে। 50 বছর আগে একটি পরীক্ষা চলাকালীন সময়ে তোমাদের বয়সের তফাৎ হয়ে গেছে। সেই পরীক্ষার কারণেই তোমরা একে অপরকে ভুল পরিচয় চিনেছ। রিয়াজ বলল, সেই পরীক্ষাটা কি ছিল? বৃদ্ধ লোকটি বলল, এক বিজ্ঞানী সময় নিয়ে পরীক্ষা চালাচ্ছিলেন। তোমরা ছিলে তার পরীক্ষার বিষয়। কিন্তু পরীক্ষা ভুল হয়ে যাখানের পর তোমাদের একজনের বয়স কমে গেছে, অন্যজনের বয়স বেড়ে গেছে, আর তোমাদের স্মৃতিও মুছে দেওয়া হয়েছে গো। আমি বললাম, সেই বিজ্ঞানী কোথায়? তিনি এখনও জীবিত। তোমাদের তার কাছে যেতে হবে। কিন্তু সাবধান, তিনি তোমাদের সাহায্য করতে চাইবেন না, কারণ তার পরীক্ষা প্রকাশ হয়ে গেলে তার নাম নষ্ট হবে। আমরা বৃদ্ধ লোকটির দেওয়া ঠিকানা অনুসরণ করে একটি পুরনো বাড়িতে পৌঁছালাম। সেখানে একজন মধ্যবয়সী লোক বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে কাজ করছিল। আমরা তার কাছে গেলাম। আপনি কি বিশ্বনাথ চক্রবর্তী? আমি জিজ্ঞেস করলাম। লোকটি ঘুরে আমাদের দিকে তাকালো। তার চোখে আতঙ্ক ফুটে উঠল। তোমরা কিভাবে এখানে এলে? তোমরা তো... রিয়াজ বলল, আমরা জানি আপনি আমাদের নিয়ে পরীক্ষা করেছিলেন। আমাদের সেই পরীক্ষার ফলাফল জানতে হবে গো। বিশ্বনাথ ভয়ে কাঁপাতে লাগলেন। আমি কিছু করিনি, আমি শুধু সময় নিয়ে গবেষণা করেছিলাম গো। কিন্তু সেই গবেষণার কারণে আমাদের জীবন পাল্টে গেছে। আমরা একে অপরকে চিনতে পারছি না। আমাদের আসল পরিচয় হারিয়ে গেছে কি? বিশ্বনাথ একটি ডায়েরি বের করে বললেন, আমি সেই পরীক্ষার সব রেকর্ড রেখেছি। তোমরা যমজ ছিলে। আমি তোমাদের সময়ের প্রবাহে বিভিন্ন বয়সে পাঠিয়েছিলাম, কিন্তু কিছু ভুল হয়ে গেছে। তোমাদের মধ্যে বয়সের তফাৎ হয়ে গেছে গো। আমি বললাম, এই ভুল সংশোধন করা যাবে? হ্যাঁ, যাবে, কিন্তু তার জন্য তোমাদের আরও একবার সময়যন্ত্রে প্রবেশ করতে হবে। কিন্তু এবার বিপদ অনেক বেশি। যদি কিছু ভুল হয় তাহলে তোমরা চিরকালের জন্য হারিয়ে যেতে পারো। রিয়াজ বলল, আমরা ঝুঁকি নিতে প্রস্তুত। আমাদের আসল পরিচয় ফিরে পেতে হবে কি? বিশ্বনাথ আমাদের একটি বিশাল যন্ত্রের সামনে নিয়ে গেলেন। এই যন্ত্রে প্রবেশ করলে তোমরা তোমাদের আসল সময় ফিরে যাবে, কিন্তু মনে রাখবে এই প্রক্রিয়া অত্যন্ত বিপজ্জনক। আমি আর রিয়াজ একে অপরের হাত ধরে যন্ত্রের মধ্যে প্রবেশ করলাম। একটি তীব্র আলোর ঝলকানি হলো। আমার মনে হলো যেন আমি একটি দীর্ঘ শুঙ্গের মধ্য দিয়ে যাচ্ছি। হঠাৎ আমার চোখ খুলল। আমি দেখলাম আমি আমার নিজের বাড়িতে ফিরে এসেছি। কিন্তু এবার সবকিছু আলাদা। আমার কাছে সব স্পষ্ট। আমি জানি রিয়াজ আমার যমজ ভাই। আমাদের বয়স একই। আমরা দুজনেই 18 বছর বয়সী। রিয়াজ আমার দিকে তাকিয়ে হাসল। প্রিয়াঙ্কা, আমরা আমাদের আসল পরিচয় ফিরে পেয়েছি। আমি বুঝতে পারলাম যে আমি যাকে স্বামী বলে জানতাম সে আসলে আমাদের অভিভাবক, আর যাকে মেয়ে বলে জানতাম সে আমাদের ছোট বোন। সরস্বতী দাস আবার এসে হাজির হলেন। তোমরা সফল হয়েছ। এখন তোমাদের আসল জীবন শুরু হবে। কি? আমি বললাম, কিন্তু আমাদের স্মৃতিগুলো? সেগুলো থেকে যাবে, কারণ সেগুলো তোমাদের জীবনের অংশ। তোমরা যে অভিজ্ঞতা লাভ করেছ সেটা তোমাদের আরও শক্তিশালী করে তুলেছে। রিয়াজ আমার হাত ধরে বলল, প্রিয়াঙ্কা, আমরা এখন একসাথে আমাদের নতুন জীবন শুরু করব। আমাদের মধ্যে যে বিশেষ শক্তি আছে সেটা দিয়ে আমরা অন্যদের সাহায্য করতে পারি। আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি কেন তোমার প্রতি আমার এত টান ছিল। সেটা ছিল আমাদের আত্মার গভীর সংযোগ। সরস্বতী দাস বলল, তোমাদের এখন আরও একটি কাজ আছে। তোমাদের এই অভিজ্ঞতা দিয়ে অন্যদের সাহায্য করতে হবে, যারা সময়ের জটিলতায় আটকে পড়েছে। হঠাৎ করে রাহুল এবং সুমাইজা ঘরে ঢুকল। তারা আমাদের দেখে অবাক হয়ে গেল।
রাহুল বলল, তোমরা দুজনকে একই বয়সী লাগছে কেন? আমি ব্যাখ্যা করলাম, রাহুল, আপনি আমাদের অভিভাবক। আমি আর রিয়াদ যমজ ভাই বোন। আমাদের বয়স 18 বছর। ও, সুমাইজা খুশি হয়ে বলল, তাহলে আমার দুটো দাদা দিদি আছে। একই বয়সের? রাহুল প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু যখন আমরা সব ঘটনা বললাম তখন তিনি বুঝতে পারলেন। আমি সবসময় জানতাম তোমাদের মধ্যে কিছু একটা বিশেষত্ব আছে। সরস্বতী দাস আমাদের আরও একটি যন্ত্র দিয়ে বলল, এই যন্ত্র দিয়ে তোমরা যখন খুশির সময় ভ্রমণ করতে পারবে। কিন্তু মনে রাখবে, এই শক্তি শুধু ভালো কাজে ব্যবহার করতে হবে। পরের দিন থেকে আমি আর রিয়াজ একসাথে বিভিন্ন সময়ে ভ্রমণ করতে লাগলাম। আমরা ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে গিয়ে সেখানে আটকে পড়া মানুষদের সাহায্য করতাম। একদিন আমরা মুঘল আমলে গেলাম। সেখানে একটি রাজকুমারী সময়ের ফাঁদে আটকে পড়েছিল। আমরা তাকে উদ্ধার করে তার সময় ফিরিয়ে দিলাম। আরেকদিন আমরা ব্রিটিশ আমলে গেলাম। সেখানে একজন স্বাধীনতা সংগ্রামী সময়ের জটিলতায় আটকে পড়েছিলেন। আমরা তাকেও সাহায্য করলাম। প্রতিটি যাত্রায় আমি আর রিয়াজ আরও কাছে আসতাম। আমাদের মধ্যে যে সংযোগ ছিল সেটা আরও গভীর হতে থাকল। কিন্তু সেটা ছিল ভাই বোনের ভালোবাসা, কোনো রোম্যান্টিক সম্পর্ক নয়। একদিন আমরা ভবিষ্যতে গেলাম। সেখানে দেখলাম আমাদের বংশধররা আমাদের মতোই সময় ভ্রমণের শক্তি পেয়েছে। তারা আমাদের ধন্যবাদ জানালো, আমাদের এই শক্তি ভালো কাজে ব্যবহার করার জন্য। কিছুদিন পর আমরা আবিষ্কার করলাম যে আমাদের শক্তি শুধু সময় ভ্রমণেই সীমাবদ্ধ নয়। আমরা মানুষের মন পড়তে পারি, ভবিষ্যৎ দেখতে পারি এবং বিপদের সময় অন্যদের রক্ষা করতে পারি। একটি ঘটনায় আমাদের শহরে একটি বড় দুর্ঘটনা হওয়ার কথা ছিল। আমরা আগে থেকেই সেটা দেখতে পেয়েছিলাম। আমরা সময় মতো সবাইকে সতর্ক করে দিলাম এবং দুর্ঘটনাটি ঠেকালাম। আমাদের এই কাজের জন্য পুরো শহরের মানুষ আমাদের ধন্যবাদ জানালো। কিন্তু আমরা আমাদের পরিচয় গোপন রাখলাম। সরস্বতী দাস একদিন আমাদের বলল, তোমাদের আরও একটি বড় পরীক্ষা বাকি আছে। ভবিষ্যতে একটি বিশাল বিপদ আসছে, যেটা শুধু তোমরাই ঠেকাতে পারবে। কি ধরনের বিপদ? আমি জিজ্ঞেস করলাম। একজন দুষ্ট বিজ্ঞানী সময়ের প্রবাহ নষ্ট করে দিতে চায়। সে চায় সময়কে তার নিয়ন্ত্রণে নিয়ে আসতে। যদি সে সফল হয় তাহলে পুরো মানব জাতি বিপদে পড়বে। রিয়াজ বলল, আমরা তাকে কিভাবে ঠেকাবো? তোমাদের একসাথে কাজ করতে হবে। তোমাদের সম্মিলিত শক্তি দিয়েই তাকে পরাজিত করা সম্ভব। আমরা প্রস্তুতি নিতে লাগলাম আমাদের শক্তি বাড়ানোর জন্য। প্রতিদিন অনুশীলন করতাম আমরা, বিভিন্ন সময়ে গিয়ে আমাদের দক্ষতা বাড়াতাম। একদিন সেই দুষ্ট বিজ্ঞানী কাল রাত্রে আমাদের সামনে হাজির হল। সে বলল, তোমরা আমার পরিকল্পনা নষ্ট করতে পারবে না, আমি সময়ের মালিক হব। আমি আর রিয়াজ একসাথে তার মুখোমুখি হলাম। তার কাছে একটি বিশাল যন্ত্র ছিল, যেটা দিয়ে সে সময়কে নিয়ন্ত্রণ করতে চাইছিল। যুদ্ধ শুরু হল। কাল রাত্রি আমাদের বিভিন্ন সময়ে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু আমরা আমাদের শক্তি দিয়ে প্রতিরোধ করলাম। আমি আর রিয়াজ হাত ধরে একসাথে আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করলাম। একটি তীব্র আলোর ঝলকানি হল। কাল রাত্রির যন্ত্র ভেঙে গেল। না, আমার স্বপ্ন, সে চিৎকার করে বলল। আমরা তাকে একটি বিশেষ সময়ের কারাগারে পাঠিয়ে দিলাম, যেখানে সে আর কোনো ক্ষতি করতে পারবে না। যুদ্ধ শেষ হওয়ার পর সরস্বতী দাস আমাদের কাছে এলেন। তোমরা সফল হয়েছ, এখন সময়ের প্রবাহ নিরাপদ। আমি ক্লান্ত হয়ে বললাম, এখন আমরা কি করব? এখন তোমরা স্বাভাবিক জীবনযাত্রা করতে পারো, তবে প্রয়োজনে তোমাদের শক্তি ব্যবহার করে অন্যদের সাহায্য করতে পারো। আমরা বাড়ি ফিরে এলাম। রাহুল আর সুমাইজা আমাদের জন্য অপেক্ষা করছিল।
রাহুল বলল, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। আমরা পৃথিবীকে একটি বড় বিপদ থেকে রক্ষা করেছি, রিয়াজ বলল। সুমাইয়া খুশি হয়ে বলল, আমার দাদাদি সুপারহিরো। আমি হেসে বললাম, আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করেছি। এখন আমরা স্বাভাবিক জীবনযাত্রা করি। আমি আর রিয়াজ কলেজে পড়ি। আমাদের একই বয়স, একই ক্লাস। আমরা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু। মাঝে মাঝে আমরা আমাদের শক্তি ব্যবহার করে মানুষদের সাহায্য করি, কোনো বিপদে পড়া মানুষকে উদ্ধার করি, কিন্তু আমরা আমাদের পরিচয় গোপন রাখি। আমাদের পরিবার এখন আরও খুশি। রাহুল আমাদের নিয়ে গর্বিত। সুমাইজা আমাদের সাথে খেলতে পছন্দ করে। কিছুদিন আগে আমরা জানতে পারলাম যে আমাদের মতো আরও কিছু মানুষ আছে যাদের বিশেষ শক্তি রয়েছে। আমরা তাদের খুঁজে বের করে একটি দল গঠন করেছি। আমাদের এই দলের নাম কি? সময়ের রক্ষক। আমরা সময়ের যে কোনো অন্যায় ঠেকাই, পৃথিবীর শান্তি রক্ষা করি। আমি এখন বুঝতে পারি যে আমাদের জীবনের শুরুর সেই অদ্ভুত ঘটনাগুলো আসলে আমাদের আসল পরিচয় খুঁজে পাওয়ার জন্য প্রয়োজন ছিল। রিয়াজের প্রতি আমার যে অনুভূতি হয়েছিল সেটা ছিল আমাদের আত্মার গভীর সংযোগের প্রকাশ। এখন আমরা জানি আমরা কে, আমরা জানি আমাদের লক্ষ্য কী। আমরা পৃথিবীর রক্ষক, আমরা সময়ের অভিভাবক। আমাদের গল্পের এখানেই শেষ নয়, এটা শুধু শুরু। আমাদের সামনে আরও অনেক অ্যাডভেঞ্চার অপেক্ষা করে আছে, আরও অনেক রহস্য সমাধান করতে হবে, আরও অনেক মানুষকে সাহায্য করতে হবে। কিন্তু আমি জানি রিয়াজের সাথে আমি যে কোনো বিপদের মুখোমুখি হতে পারি। আমরা একসাথে অপরাজেয়। এই গল্পটি শুনে আপনারা হয়তো ভাবছেন এটা কেমন করে সম্ভব, কিন্তু বিশ্বাস করুন, এই পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা আমরা এখনো জানি না। সময় একটি বিশাল রহস্য, আর সেই রহস্যের কিছু অংশ আমরা জানতে পেরেছি। আমাদের পরিবারের সবাই এখন খুশি। আমরা সবাই একসাথে আছি। আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি নেই। আমরা জানি আমরা কে, আমাদের সম্পর্ক কি। রিয়াজ আমার সবচেয়ে প্রিয় ভাই, আমি তার সবচেয়ে প্রিয় বোন। আমরা একে অপরের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমাদের এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে পারিবারিক ভালোবাসা সবচেয়ে শক্তিশালী। ভালোবাসা যে কোনো বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারে। আমি আশা করি আমাদের এই গল্প আপনাদের ভালো লেগেছে। এটা একটি অনন্য গল্প যা আগে কেউ শোনেনি। এই গল্পের রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার সব কিছুই আছে। আমাদের জীবনে আরও অনেক রোমাঞ্চকর ঘটনা ঘটবে। আমরা সেসব নিয়ে আরও গল্প বলবো। আজকের মতো এখানেই শেষ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গো। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। ইয়াস, আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? স্যার, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টে গুণই আছে সোহেল। চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গো। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও, 50-50। রাজি? জি। সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। ও, সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 5ম অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হলো। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে।
সোহেল তার সব সঞ্চয়, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না আগে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হলো। প্রথম 6 মাস সব ভালোই চলছিল, কাজ সময় মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল, কিন্তু ব্যাংক বলল ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না, কোনো একটা রাস্তা বের হবেই। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গো। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই, আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকার ব্যবস্থা করলেন, তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি। 6ম অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝলে ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবে চিনতে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব লেন শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল, করিম মামার লেন শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনল, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনল, 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। 7ম অধ্যায়,
প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা, কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল, সোহেল ফাউন্ডেশন স্কুল। গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিয়োগ দিল, ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল, গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টে জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে গো। অষ্টাদশ অধ্যায়। নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ। গো সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ, কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিক্সা চালাতাম গো। রিক্সা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি, কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে, আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা, তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা গো। সারা মাথা নাড়ল। আমি ভালো মানুষ হব বাবা। গো সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি, এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসি গল্পে ভরা পরিবার। সোহেল তাকালো তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হলো জীবনে আর কি চাই। খাওয়া শেষে সবাই বসে রইল, গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ, সরকারি প্রজেক্ট। ও, তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই, তাদের জন্য একটা সুন্দর জায়গা। ওনা হাস, তুমি কখনো বদলাও না, এখনো অন্যদের কথা ভাবো গো। এটাই তো জীবন। মিনা, শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে, কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। ও, এখনও তো তোর পড়াশোনা বাকি। ও, জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই, দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হলো তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আগে আমি তো তাই চাই বাবা গো। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে মেটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়।
সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হলো। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হলো, শ্রমিকদের সাথে কথা বলতে হলো, কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে, পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্র্যাজুয়েট হলো। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায় সমাপ্তি, 9 নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হলো। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হলো নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা, একটা ছোট্ট ব্যাগ আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল, কিন্তু ছিল অনেক ভালোবাসাও, অনেক মানুষের সাহায্য। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না, এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একা না, এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের সবারই। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে, কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। গিয়ে অনুষ্ঠান শেষ হলো। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্য? স্বপ্নের শহর, প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22, গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ছেলিক। ভাইজান, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে, 30 টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল, মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এলো। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল, ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফ্রেমে বাবা মায়ের ছবি আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা, চাকরি খুঁজতে যাচ্ছি। কে? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো, তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। খুব বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়াল। সে জানে শহরের জীবন সহজ না, কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে 3,500 টাকা আয় হতো তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি, তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতুর। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হলো না। পরিবারের দায়িত্ব নিতে হলো। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকালো। থানু ক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চলল। সোহেলের মনে হলো সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে।
ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল, 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল চট্টগ্রাম পৌঁছে কি হবে। করিম মামা তাকে সাহায্য করবেন। চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে। সোহেলের খুব দুঃসম্পর্কের মামা, সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন সোহেলকে চট্টগ্রাম পাঠান, আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘন্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ, চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে, সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রাম। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গো। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘন্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা, আমি সোহেল, নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথায় থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো, করিম সন্ধ্যায় ফিরবে। ফ্ল্যাটটা ছোট, 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল, সালমা, করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে আর একজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপাদু। অপেক্ষা করো, ভাত আছে, মাছ আছে, খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন ভালো আছে? আপা, মার একটু গেটে বাত আছে, ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে। কো, তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা, যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে, সে ভালো মানুষ। সারাদিন অপেক্ষা করো। সোহেল সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামাগি। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম, কেমন আছিস? ভালো আছি মামাগি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে তোর জন্য। একটা কাজের ব্যবস্থা করে দেব, তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে, তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আশার আলো জ্বলল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিংয়ের 2 তলায়। মালিক আলী সাহেব, 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী
সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন, স্যার, ও আমার আত্মীয়, গ্রাম থেকে এসেছে, খুব পরিশ্রমী, যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস, জিপিএ অর্ধ-14। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না, কিন্তু শিখতে চাই। ও, আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে, তোমাকে অফিসের কাজে রাখব, ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া। না, এসো, মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। কই সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা, রিকশা চালিয়ে 3500 পেত, এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়, তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার, বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনও আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুলল। তুমি নতুন? জি, আমি সোহেল গু। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সবকিছু দেখালো। অফিসে মোট 6 জন কর্মচারী, 2 জন ইঞ্জিনিয়ার, 1 জন অ্যাকাউন্টেন্ট, 1 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, 1 জন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল, 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগলো প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা, অনেক কিছু শিখলাম গো। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠালো। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এলো। তার মনে হলো সে একটা বট কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাওয়া আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শেখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। ওই জাহিদ ভাই একদিন বললেন, কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও, সন্ধ্যায় ক্লাস আছে, মাসে 2,000 টাকা লাগবে। গিয়ে সোহেল ভাবল, 2,000 টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে 3 দিন সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, মেসওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে, বয়স হবে 20-এর কাছাকাছি। সাদা সিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজান, 1 প্যাকেট বিস্কুট দেন। কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল, 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল। হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ, 3 মাস হলো। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়, এখনো গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান, দেখেছি। কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেলল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে। কি? জীবন অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি। আপনার নাম মিনা। এই দোকান আমার বাবার, উনি অসুস্থ, তাই আমি দেখছি। ভু। সেদিন থেকে সোহেল প্রায় সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বট করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান।
মিনা কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব, তারপর বাবাকে ভালো চিকিৎসা করাবো। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব। একদিন দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝে তাদের স্বপ্ন অনেকটা একই রকম। পঞ্চম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে, রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধে 7:30টায় ফিরে, কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে। কি? যা আছে দে তাড়াতাড়ি। করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল, কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন, ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনো মতে একটা দেয়াল ধরে দাঁড়ালো। একজন পথচারী তাকে দেখে থাম। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে। কি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাইব। কিন্তু সোহেল রাজি হল না। ঠিক আছে, বাড়ি যেতে পারবো। সে কোনো মতে করিম মামার বাড়িতে পৌঁছালো। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ, কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন, সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টে সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে, কোনো ভারী কাজ করা যাবে নাই। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে। চিন্তার কিছু নেই মিনা। যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এলো করিম মামার বাড়িতে। এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে, পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না, লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে কি? করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন, জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই 1 সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতি রাতে দুঃখ স্বপ্ন দেখত।
সেই 3জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত, তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল, জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন, করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি, শুধু বলেছে হ্যাঁ মা ভালো আছি, একটু জ্বর হয়েছিল, এখন ভালো। 1 সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে। সোহেল আবার কাজে মন দিল, কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল। তার মোবাইল নেই, মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো না ভাই। আমি নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো গো। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেলল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। 6ষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসো। মনে একটু ভয় লাগছিল, আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। গুড, আমি তোমার কাজ দেখছি, তুমি খুব পরিশ্রমী। আরশাদ আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স, কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেলল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি গো। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল, তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাস 5 জন নতুন কর্মচারী, সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সবকিছু বোঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেল, জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা, সব হেল। পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত, কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল, সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাক, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে। সোহেলের পাঠানো টাকায় মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি।
প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার, ছুটির দিন, সোহেল মিনাকে বলল, আজকে একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বীচ। তুমি কি কখনো গেছ? না, কিন্তু আমার দোকান। শুক্রবার, তোমার বাবা সামলাবেক। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল, ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো সোহেল। একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল, তার চোখ ভিজে গেল। জানি, আমিও তোমাকে ভালোবাসি। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ, অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢেলে পড়ছে। আকাশ লাল কমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে। মিনা বলল, আমি তৈরি। যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোন পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক, মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন, ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন, তারপর বললেন, দেখো, মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই, আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে, কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে, তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল, আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন যাতেই তার মাকে ফোন করল, মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন, তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা, তুমি দেখলে পছন্দ করবে। কি ঠিক আছে, আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো, মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি গো, আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে, মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি? সোহেলের মল্লিন। বিয়ের তারিখ ঠিক হল 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি, 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল, 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে, আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস, মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে গো। জানি মা গো। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল, কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200।
মোট প্রায় 14,000 টাকা, বাঁচাবো মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। শেষ সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল, সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না, সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গো। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব, বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে, আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত, অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গো। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে গো। আমি জমাচ্ছি, আরও 1 বছর কাজ করব, তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে, তোমার মধ্যে সেই শক্তি আছে গো। নবম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বট সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বট প্রজেক্ট পেয়েছিল, একটা 10 তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বট ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হলো। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই, তুমি বিশ্বস্ত। কর্মচারী, কিন্তু তোমার বেতন কমাতে হবে, 15,000 থেকে 10,000। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না, আমি পার্ট টাইম টিউশনের সময় বাড়াবো, আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গিয়ে। জানি, কিন্তু এখন এটাই করতে হবে। সোহেল সন্ধ্যায় আরও 2 জায়গায় পার্ট টাইম কাজ খুঁজে। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল, মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল, মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নিল। টিউশনে তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। এই কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফেরত, তারপর একটু একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফেরত, রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত, রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম, শরীরে পুষ্টি অভাব, ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিন্তু সপ্তাহে 1 দিন, বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দেয়, আমি ফুল টাইম চাকরি করি। না সোহেল, জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না, আরও মাত্র 6 মাস বাকি, তুমি গ্র্যাজুয়েট হবেই। কিন্তু আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হলো, হার্টের সমস্যা, হাসপাতালে ভর্তি করতে হলো, খরচ 5,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সেই করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন, বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে নিল, সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হলো, তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল, প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি, শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি, জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সবকিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না।
দশম অধ্যায় আলোর দিকে ৩ মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার ১৫,০০০ টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হলো, তাকে নিয়োগ দেওয়া হলো, বেতন ১২,০০০ টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল, একটা বিরিয়ানি কিনল। পানীয় কিন, দুজনে মিলে খেল। আমরা পেরেছি। সোহেলি মিনা বলল, হ্যাঁ, আমরা পেরেছি গো। এখন দুজনের মিলিয়ে আয় ২৭,০০০ টাকা। খরচ চালানোর পর প্রায় ১০,০০০ টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লেন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল, শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও ৬ মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এলো। আলী সাহেব একদিন তাকে ডাকলেন, সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা ৩ তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের ৫০% তোমার। গুড। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না, আমি তোমার ওপর বিশ্বাস রাখছি, তুমি পারবে। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। ১১ অধ্যায় স্বপ্ন পূরণের পথে। পরের ৬ মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিজ, মেটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময় মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম ২ মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হলো। সোহেল সেগুলো ফেরত পাঠালো, সঠিক জিনিস আনালো। এতে ৩ দিন দেরি হলো, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হলো ৬ মাসে, সময় মতো বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে। গুড। প্রজেক্ট থেকে মোট লাভ হলো ৩ লাখ টাকা। সোহেল পেল ১.৫ লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার লেন শোধ করল, এনজিওর বাকি লেন শোধ করল। তারপর তার মাকে ৫০,০০০ টাকা পাঠালো। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করালো। বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনা। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল, ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও ২টো প্রজেক্ট দিলেন, এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলো শেষ করল। ২ বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। দ্বাদশ অধ্যায় নতুন শুরু। তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। ২ রুমের অফিস, একটা রুমে কাজের জায়গা, আর একটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগালো, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত। সন্ধ্যায় স্কুল থেকে ফিরে দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল, বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল, সময় মতো শেষ করল, দাম ন্যায্য রাখল।
ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হলো, কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরের পরিস্থিতি ভালো হলো। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিয়োগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো মেটেরিয়াল ব্যবহার করল, সময় মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস মিলল, আরও কর্মচারী নিয়োগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিয়োগ দেওয়া হয়। চতুর্দশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এলো। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হলো। নাম রাখো সারা। সারা যখন জন্মালো, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এলো। মা 1 মাস থেকে গেলেন, মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটাই সারা আর একটাই অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা, ও ঢাকায় পড়ছে। চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দিই। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে, মা গ্রামে সুখে আছে। চতুর্দশ অধ্যায়, সফলতা। শিখে 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানিকে সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টই এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8 তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। 2 জন মিলে ব্যবসা চালায়। সারা এখন 4 বছরের, স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব